হরে কৃষ্ণা, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আমি তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার এক, বাড়িতে বেলগাছ থাকলে কি হয়। বলতে পারি গৃহের মধ্যে বা আপনার গৃহ চত্বরে বা গৃহের আশেপাশে সারাউন্ডিং এরিয়াতে যদি তুলসী গাছ থাকে তাহলে সেটা কি আদৌ শুভ না অশুভ? বাড়িতে বেলগাছ রাখতে নেই কেন, শাস্ত্রমতের ব্যাখ্যা কি রয়েছে সেটা আপনাদেরকে প্রথমত জানাবো। নাম্বার দুই, যে তিন প্রকার তুলসী গাছ ঘরে কিন্তু রাখতে নেই, রাখলে কি হয়, মা লক্ষ্মী উল্টো পায়ে সে ঘর থেকে বিদায় নিয়ে নেয়, পরিষ্কার ব্যাপার, এবং সেই গৃহে অলক্ষ্মী প্রবেশ করে। মনে প্রশ্ন আসছে আপনাদের যে স্যার আপনি এটা কিরকম বলছেন যে ঘরে তুলসী গাছ রাখলে সেই গৃহে নাকি অলক্ষ্মী আসে? আজ্ঞে না, তুলসীর অনেক প্রকার রয়েছে, তার মধ্যে তিন প্রকার এমন তুলসী প্লান্ট রয়েছে যেগুলি যদি আপনারা ভুলবশত ঘরে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে অলক্ষ্মী আসবে, আপনার ঘরে অলক্ষ্মী আসবে এবং আপনাদের সঞ্চিত অর্থকে শেষ করে দেবে। নাম্বার তিন নাম্বার আজকের টপিকটা হবে বাড়ির বাস্তুর মধ্যে রাম তুলসী না কৃষ্ণ তুলসী গাছ লাগানো উচিত। সেই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করেন, জানতে চান, সেটি আপনাদের সঙ্গে তুলে ধরবো যে কোন তুলসী গাছটি ঘরে রাখবেন আর কোনগুলো রাখবেন না। নাম্বার চার, এই যে কারি পাতা যে গাছটি রয়েছে, বাড়ির মধ্যে কারি পাতার গাছ থাকলে কি হয়, এর কি গুণাগুণ রয়েছে, কি উপকারিতা রয়েছে, বা কারি পাতা গাছ কোন দিকে লাগাতে হয়, ভুল দিকে লাগালে সমস্যা আসে, সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে আমি জানাবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমত যে কনসেপ্ট থাকবে যে বাড়িতে বেল গাছ থাকা শুভ না অশুভ, এবং বেল গাছ গৃহে থাকলে মানে সেই বেল গাছ যদি কোনো কারণে কাটা হয়ে যায় বা কোনো কারণে বেল গাছটি যদি হয়তো মানে অছুত হয়ে গেল কোনো কারণে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়। ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, নতুন নতুন বিষয় জানতে পারবেন, যেগুলো আগে কখনো জানতে পারেননি সেগুলো জানতে পারবেন। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা হস্তবিচার প্রিয়াঙ্ক পুষ্টি পেতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেনটি কোথায়? ভিডিওর মধ্যে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখবেন শো হচ্ছে আপনাদের কাছে, এবং কি ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার নাম্বার কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে প্রথম কনসেপ্টটা নিয়ে চলে আসছি, বেলগাছ ঘরে থাকলে কি হয়, ঘরে বেলগাছ রাখতে নেই কেন, এবং কোনো কারণে আপনার ঘরের আশেপাশে কোনো বেলগাছ রয়েছে সেটি কোনো কারণে অছুত যদি হয়ে যায় তাহলে কি হতে পারে। দেখুন, বাস্তুর মধ্যে যে একটা বাজে প্রভাব পড়ে, বলতে পারি ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে, সেটা কিভাবে আপনি দূরীকরণ করবেন যদি আপনার ঘরের বাস্তুর মধ্যে বা বাস্তুর সারাউন্ডিং কোনো বেলগাছ রয়েছে। অনেকেই দেখুন মনে করেন যে বেলগাছ ঘরে থাকা খুবই শুভ, আবার অনেকেই কি মনে করেন বেলগাছ ঘরে থাকা অশুভ। শাস্ত্র মতে আজকে আমরা এটাই জানবো যে আদৌ বেলগাছ ঘরে থাকা শুভ না অশুভ। দেখুন, শাস্ত্র মতে শিবের প্রতীক হিসাবে বেলগাছ কিন্তু পরিচিত, এবং এই বেল গাছে, ঠিক আছে, স্বয়ং কিন্তু দেবেশ্বর মহাদেব বিরাজ করেন। কারণ আশুতোষ এবং ব্রহ্মময় শিবের অত্যন্ত প্রিয় এই বেল গাছ, এই বিল্লপত্রকে অনেকে আবার শ্রীফল বলেও গণ্য করেন। সর্বোপরি যিনি অল্প গঙ্গা জল একটি বেল পাতাতে সন্তুষ্ট তিনি কিন্তু আশুতোষ শিব, এবং এই বেলপাতা ছাড়া কিন্তু শিবজির পুজো সম্পূর্ণ হয় না এই বিল্লপত্র ছাড়া। মহেশ্বর, ঠিক আছে, যেখানে মানে এই বিল্লপত্রের যে তিনটে পাতা রয়েছে, তো তিনটে পাতার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করেন। ঠিক আছে, বেলপত্র ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। ঠিক আছে, দুর্গা পূজার সময় মা দুর্গার হোম যজ্ঞ এবং ঘটেও আপনারা দেখবেন 108টি বেলপাতা দেয়া হয়। এছাড়াও পুজো অঞ্জলিতে এই বেলপাতার ব্যবহৃত হয়। একই সঙ্গে বেলপাতা ত্রিগুণের অধিকারী, অর্থাৎ শতগুণ, রজগুণ এবং তমগুণ, তিনটে তো গুণ, শতগুণ, রজগুণ, তমগুণ, তো এই তিনটের অধিকারিণী হচ্ছে বেলপত্র। বেলপাতার বোটাতে দেখবেন তিনটে পাতা থাকে, এবং প্রত্যেকটি পাতার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। চন্দ্র, সূর্য ও সুদর্শন, এই তিনটি পত্র একসাথে মিলে কি হয়, বিল্লপত্র হয়। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে পত্র, ঠিক আছে, মানে কি বলা হয়,
এই বিল্লপত্র একসাথে মিলে হয়, মানে 3টে পাতা একসঙ্গে মিলে কি হয়? বিল্লপত্র। তাহলে কি জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, বাড়ির আপনার যেটা উত্তর পূর্ব দিক রয়েছে, যেটাকে বলা হয় ঈশান কোণ, তাহলে বেলগাছ যদি ঈশান কোণে থাকে তাহলে কি হয়? সম্পদ প্রাপ্তি ও নেগেটিভিটি দূর হয় 100%। বাড়ির উত্তর পূর্ব কোণ, মেনশন করছি প্লেসটা, বাড়ির উত্তর পূর্ব কোণে যদি বেল গাছ থাকে তাহলে কি হয়? ধন সম্পদ এবং পরিবারে শান্তি লাভ হয়, মানে নেগেটিভিটি গুলো দূর হয়ে যায়। আবার জ্যোতিষশাস্ত্র মতে কি বলা হয়েছে? অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে, বাড়ির পূর্ব দিকে যদি বেল গাছ থাকে কি হয়? ধন সম্পদ এবং পরিবারের শান্তি লাভ হয়। বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকা মানে বুঝবেন সুসন্তান লাভের পথ প্রশস্ত হয়। যাদের সন্তান হচ্ছে না বা সন্তান আছে কুপথে চলে গেছে, সেক্ষেত্রে বাড়ির যদি পশ্চিম দিকে বেল গাছ থাকে তাহলে সুসন্তান প্রাপ্তের যোগ তৈরি হয়। বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকা মানে যে কোনো দুর্ঘটনা থেকে মুক্তি, মানে সেই মানুষটি পেয়ে যায়। ধরুন আপনার বাস্তুর মধ্যে বা আপনার বাস্তুর বাইরেও যদি বেল গাছ থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে শাস্ত্র মতে বলা হয় সেই ঘরে চট করে কিন্তু দুর্ঘটনা, সাডেনলি কোনো মিস হ্যাপেনিং হয়ে যাওয়া, এগুলো কিন্তু হয় না। এছাড়াও বেল গাছের যে কাঁটা থাকে সেই কাঁটাটিকে বলা হয় বান। তাই মারণ, উচাটন এবং কাউকে মার মেরে ক্ষতি করা, এগুলো কিন্তু খুব একটা সহজ হয় না। যদি আপনার গৃহে বেল গাছ থাকে এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। ওই যে কাঁটা বললাম ওটাকে বলা হচ্ছে বান কাঁটা। তবে বান কাঁটা কি করে? মারণ, উচাটন, কাউকে হয়তো বান মেরে দিয়া তুকতাক করা, এই গাছ থাকলে সেটা কিন্তু আপনার পরিবারের ক্ষতি করে না, মানে চট করে এইসব বিষয়গুলোতে প্রবলেমে জড়িয়ে পড়বেন না। তবে একটা বিষয় বলি, বেল গাছ কখনোই গৃহের সদর দিকে, অর্থাৎ আপনার বাড়ির সম্মুখ ভাগে সামনের দিকে লাগানো উচিত নয়। সর্বদাই চেষ্টা করবেন, যদি বেল গাছ থাকে কাটার কোনো প্রয়োজন নেই, চেষ্টা করবেন সেই বেল গাছটি যেন পিছন দিকে থাকে, আপনার বাড়ির পিছন দিক করে থাকে। যদি উত্তর পশ্চিম করে লাগানো যায় সেটা সর্বদা উত্তম। দেখুন, বেল গাছ আপনাদের ঘরে থাকুক তাতে কোনো সমস্যা নেই। বিল্লপত্র মানে ভক্তি অর্ঘ্য হয়ে আপনার জীবনে অঞ্জলি দিক, খুব শুভ এই বেল গাছ গৃহে থাকা। অনেকেই বলে যে কেউ হয়তো বাড়ি কিনতে গেছে, সে বলছে হয়তো যে আপনার গৃহে তো বেল গাছ রয়েছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমার এই ঘর আমরা কিন্তু কিনবো না। ঠিক আছে, তাদেরকে ভিডিওটা আমার দেখাবেন, উনি বলবেন যে স্যার বলেছেন শাস্ত্র মতে প্রমাণিত গৃহে বেল গাছ থাকলে সেই গৃহ কিন্তু একটা প্রোটেক্টে থাকে, সমস্ত সেই গৃহের মধ্যে বাস্তু দোষ থাকে না। সেই গৃহের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের আশীর্বাদ বিদ্যমান থাকে, কারণ বিল্লপত্রের মধ্যেই ত্রিদেব বিরাজ করেন। তাই বেলগাছ গৃহে থাকা শুভ। আপনারা মন দিয়ে শুনে রাখুন, ভ্রান্ত দিকে যাবেন না যে ঘরে বেলগাছ আছে কেটে ফেলতে হবে, কিচ্ছু প্রয়োজন নেই। বেলগাছ থাকা গৃহের জন্য শুভ। দেখুন, ভিডিওর এই অংশটুকুতে আমরা কি কি জানলাম, যে বেলগাছের কি কি উপকারিতা রয়েছে বা বেলগাছ ঘরে থাকলে কি হয়। তবুও বেলগাছ গৃহের মধ্যে রাখতে লোকাচার হিসাবে বারণ করা হয় কেন, বা এই গাছটিকে থাকলে ঘরে থাকলে কি ক্ষতি হয়, এই বিষয়টাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন। তার আগে ছোট ছোট কয়েকটা আমি আরো উপকারিতা বলে দিচ্ছি, সেগুলো জেনে নিন। দেখুন, বৈদিক শাস্ত্র অনুসারে বিল্লপত্রের 3টে পত্রকে বলা হয় ত্রিনয়ন। ত্রিনয়ন বলা হয় 3টে পত্রকে। তো এই ত্রিনয়ন কি নাম? একটা হচ্ছে পূজা, একটা হচ্ছে জ্ঞান এবং আরেকটি হচ্ছে স্রোত। এছাড়াও এই ত্রিপত্রকে আরো নামে ডাকা হয়, যেমন জ্ঞান, বিবেক এবং মন, এটাও কিন্তু বলা হয় ত্রিপত্রকে। এবং এই বেলপাতা দেখবেন বিভিন্ন পুজোতে, বিশেষ করে আদি শক্তির পুজোতে ব্যবহার করা হয়। শিব পুজোতে তো ম্যান্ডেটরি, আদি শক্তির পুজোতেও
এই বিল্বপত্রের ব্যবহার কিন্তু হয়। এবং বেল গাছের যে ডাল, সেটা সৃষ্টি, স্থিতি এবং লয়কে উপস্থাপনা করে। সমগ্র বেল গাছই কিন্তু খুব পবিত্র একটি গাছ, এবং এই বেল ফলকে কি বলা হয়? শ্রীফল বলা হয়, যা শিব পুজোর একটি অপরিহার্য উপাদান তথা শারীরিক সুস্থতার ক্ষেত্রেও এই বিল্ব পত্রের বা বেল গাছের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অপরিসীম। বেল ফলের, ঠিক আছে, যদি বেল ফলকে গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়া যায়, তাহলে কি হয়? রক্ত স্বল্পতার থেকে মুক্তি পাওয়া সম্ভব। যাদের ধরুন হাই ব্লাড প্রেশার রয়েছে, আজকের দিনে 60% মানুষের রয়েছে, আরো হয়তো বেশি, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত রোগীকে যদি নিয়মিত বেল ফল খাওয়ানো যায়, তাহলে কি হয়? ব্লাড প্রেশার অনেকটাই কিন্তু ডাউন হয়ে যায়, কমে যায়। এছাড়াও বেল ফল অতি ঠান্ডা, ঠিক আছে, যদি আপনারা বেল ফলকে ঠান্ডা জলে ভিজিয়ে সকালবেলা পান করতে পারেন, এতে কি হয়? লিভারের সমস্যা থেকে বা পেটের যাবতীয় সমস্যা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়, রেহাই পাওয়া যায়, এবং শরীর অত্যন্ত ঠান্ডা থাকে। দেখুন, পাকা বেল যদি কেউ নিয়মিত খান, তাহলে পেটের গ্যাস, বদহজম, পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্যতা দূর হয় 100%। কোনো মেডিসিন ছাড়া এই যে প্রবলেমসগুলো বলছি, সেগুলো কিন্তু সর্ট আউট হয়ে যায় কেউ যদি নিয়মিত বেল খেতে পারে। বেল ফলের মধ্যে মাধ্যমে দূরীকরণ করা সম্ভব এই সমস্ত কিছু রোগগুলোকে, যেগুলো আমি আপনাদেরকে বললাম। এরপর জেনে নিব যে বাড়িতে বেল গাছ থাকলে কেন ক্ষতি হয়। এটা তো একটা লোকাচার মতে এসছে বিষয়টা, এর একটা ব্যাখ্যাও রয়েছে। এমনি কোনো জিনিস কিন্তু রটনা ঘটে না, কোনো কিছু হয়, হয়তো সেটা যেভাবে আমরা মানুষকে দেখাই সেটা না হতে পারে, কিন্তু কিছু একটা ঘটে, তাই জিনিসটা কিন্তু লটে। তো কথাতে কিন্তু এটা কিন্তু রয়েছে। বেল গাছ ঘরে থাকলে কেন রাখতে নেই বা কি ক্ষতি হয়, সেটাও কিন্তু জানা প্রয়োজন। দেখুন, আমাদের যে জ্যোতিষশাস্ত্রটা রয়েছে, যে হিন্দু শাস্ত্র রয়েছে বা বাস্তুশাস্ত্র রয়েছে, ঠিক তেমনই একটা ভাইটাল শাস্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্র। অঘরী বলুন বা কোনো তান্ত্রিক বা যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে, তাদের যে শাস্ত্র সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্র। তো এই তন্ত্রশাস্ত্র মতে বলা হয়েছে বেল গাছে স্বয়ং বিরাজ করেন ব্রহ্মদৈত্য এবং বিরাজ করেন কে? দেবেশ্বর মহাদেব। এটা কিন্তু বাস্তুশাস্ত্রের কথা নয়, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা নয়, এটা কিন্তু তন্ত্রশাস্ত্র মতে। যারা তন্ত্র নিয়ে কালচার করে, তারা কিন্তু তাদের যে শাস্ত্র রয়েছে সেখানে রয়েছে যে বেল গাছে কিন্তু ব্রহ্মদৈত্য এবং দেবেশ্বর মহাদেব একত্রিত বিরাজ করেন। দেখুন, বাড়িতে এই বেল গাছ দীর্ঘদিন আপনি রেখেছেন, আপনারা হয়তো পুজো করছেন, ধূপ প্রদীপ দেখাচ্ছেন, বা বহু বছরের পুরনো বেল গাছ হয়তো আপনাদের বাড়িতে রয়েছে, এবং সেই বেল গাছে যদি কোনোভাবেই অনাচার হয়ে যায় বেল গাছের, সেই বেল গাছ যদি আপনাদের গৃহে অপবিত্র হয়ে যায় কোনোভাবে, অছুত হয়ে যায় কোনোভাবে, সেখানে কিন্তু একটা নেগেটিভ ফল পেতে পারেন। বেল গাছের যথাযথভাবে যদি পুজো না হয়, বা ধরুন বেল গাছের গায়ে কোনো কারণে ঝাঁটার স্পর্শ লেগে যাওয়া, বেল গাছের তলায় জুতো চপ্পল বা নোংরা আবর্জনা ফেলে রাখা, বা ভুলবশত কেউ যদি বেল গাছের তলায় প্রস্রাব করে ফেলেন কোনো কারণে, তাহলে কিন্তু সেই বাড়ির চরম ক্ষতি হয়ে যায়, গৃহে চরম বাস্তু দোষ সৃষ্টি হয়ে যায় বাড়ির মধ্যে। বা কোনো কারণে যদি আপনারা সেই বেল গাছ গৃহে অকারণে কেটে ফেলেন, তাহলেও কিন্তু পরিবারের মধ্যে একটা চরম অসন্তোষ, দুর্ঘটনা, অর্থহানি, শারীরিক রোগ জ্বালা, এগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়ে যায়। সেহেতু বেল গাছ গৃহে লাগাতে অনেকেই বারণ করে থাকেন, কারণ আমরা গৃহস্থ পরিবারে অনেক সময় এই বেল গাছের মেনটেনেন্স করতে পারি না, পুজো আদি করতে পারি না,
আমরা তুলসী গাছের যেরকম সেবা আরাধনা করি না, তো তুলসী গাছ কিসে ব্যবহৃত হয়? তুলসী পত্র আমরা জানি নারায়ণের সেবায় তুলসী পত্র ব্যবহৃত হয়, ঠিক তেমনি বিল্লপত্র ছাড়া, যেহেতু দেবেশ্বরের পুজো অসম্পূর্ণ আর বিল্লপত্রের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, তন্ত্রশাস্ত্র মতে ব্রহ্মদৈত্যের বাস হচ্ছে বিল্লপত্রে, তাই যদি বেল গাছের যদি কোনো কারণে অসম্মান করা হয়, বেল গাছকে কোনো কারণে যদি অপবিত্র করে দেওয়া হয়, তাহলে সেই পরিবারে অসন্তোষ বা দুর্ঘটনা বা অর্থহানি বা শারীরিক রোগ জ্বালা এগুলো কিন্তু ভয়ঙ্কর রূপে সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, দেখুন আজকে আমরা কর্মব্যস্ত জীবনে ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি না, সব নিয়মগুলো মেনে চলতে পারি না, আর সেই কারণেই বেলগাছ গৃহের মধ্যে না লাগানোই ভালো। এটা যুক্তি দিচ্ছে কে? তন্ত্রশাস্ত্র মতে বলা হয়েছে, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, বাস্তুশাস্ত্র মতে এর কোনো রেফারেন্স নেই। আপনারা কিন্তু বেলগাছ ঘরে রাখতে পারেন, তবে হ্যাঁ, তুলসী গাছের মতোই যদি পরিচর্যা করতে পারেন, গাছটিকে পবিত্র শুদ্ধ রাখতে পারেন, তবেই কিন্তু বেলগাছ গৃহের মধ্যে রাখবেন। এছাড়াও বেল গাছের মধ্যে থাকে কি? কাঁটা। দেখবেন লম্বা লম্বা বড় বড় কাঁটা থাকে বেল গাছের মধ্যে, এবং এই বেল কাঁটা যার পায়ে লেগেছে একমাত্র সেই বুঝে এর ব্যথা। আগেকার দিনের শাস্ত্রকারেরা বিভিন্ন বিধান দিয়ে গেছে যে বাড়ির বাস্তুকে ঠিক রাখার জন্য কি কি উপায় রয়েছে, সদর দরজা কোন দিকে করা উচিত, কোথায় কোন গাছ লাগানো উচিত, এরকম কিন্তু বাস্তুশাস্ত্রে প্রচুর বিধান রয়েছে, যাতে করে আপনাদের মঙ্গল হয়। দেখুন, বেল পাতা বা বেল ফলের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি বেলের যে কাঁটা তারও কিন্তু গুরুত্ব রয়েছে। তাই বেল গাছ কখনোই কিন্তু সদর দরজার সামনেই লাগাতে নেই, কারণ ওই কাঁটা যদি কারোর পায়ে ঢুকে যায়, সেক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্যথার সম্মুখীন হতে হয় সেই মনুষ্যকে। তাই বাস্তুবিদেরা গৃহের মধ্যে এই বেল গাছ লাগাতে বারণ করেছে। তবে যদি কোনো কারণে আপনাদের গৃহে বেল গাছ, ঠিক আছে, আপনাদের গৃহের বেল গাছ অছুত হয়ে যায়, বা আপনারা হয়তো ভুলবশত বেল গাছ কেটে ফেলেছেন, তাহলে একটা কাজ করবেন। যারা কেটে ফেলেছেন তাদের জন্য বলছি, ধরুন আপনি জানতেন না, আজকের ভিডিও দেখে আপনি বিষয়গুলো জানলেন, তো এতদিন যে ভুলটা করে এসছেন তার তো প্রতিকার করতে হবে, তাই তো? কেটে ফেলেছেন বেল গাছ বা অছুত হয়ে গেছে, এর প্রতিকার হলো একটাই, 7 দিন পর পর সোমবার দিন থেকে শুরু করবেন এবং পরের সোমবার পর্যন্ত মাঝে কোনো গ্যাপিং রাখবেন না। মহাদেবের মন্দিরে যাবেন, যে কোনো শিব মন্দিরে গিয়ে 7 দিন মোমবাতি অথবা প্রদীপ প্রজ্বলিত করে মহাদেবের কাছে ক্ষমা চাইবেন। এর ফলে কিন্তু যে দোষ ত্রুটিগুলো আপনারা ভুল করে আপনাদের অযান্ত্রিক ভাবে করে ফেলেছেন, সেগুলো থেকে রেহাই পাবেন। এবং তার সাথে তুলসী গাছের যেরকম সেবা করেন, বেল গাছেরও সেবা করবেন, নিত্য সন্ধ্যা প্রদীপ দিবেন, প্রত্যেক দিন সকালে স্নান করে বেল গাছের গোড়াতে জল দিবেন। এর ফলে কি হয়? দেবেশ্বর মহাদেব সন্তুষ্টি হয়। সাদা ফুল মহাদেবের খুব প্রিয়, বেল গাছের তলাতে একটি সাদা ফুল আপনি দিয়ে দিলেন, যে হে ঈশ্বর মহাদেব, আপনি এখানে আছেন, আপনি থাকুন। আপনার ঘর, আপনার পরিবার শিবজির ব্লেসিং এর মধ্যে থাকবে, একটা প্রোটেকশন সিল তৈরি হয়ে যাবে। তাই কখনো মনে করবেন না যে বেল গাছ আপনাদের ঘরে থাকলে আপনাদের জীবন শেষ হয়ে যাবে, এমনটা নয়। তবে হ্যাঁ, আমরা তুলসী গাছের যেরকম সেবা অর্চনা করি, তেমনি বেল গাছের তলায় জুতো বা চপ্পল খুলে রাখবেন না, বেল গাছের তলায় কোনো বাচ্চা ঘরে রয়েছে তাকে প্রস্রাব করাবেন না, ঠিক আছে, এবং কি কোনো নোংরা আবর্জনা বেল গাছের তলায় ফেলবেন না, কোনো নোংরা জল, কোনো ড্রেন যেন বেল গাছের পাশ দিয়ে না যায়, এই বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এগুলো রাখলে এবং ধূপ প্রদীপ দেখালে ভগবান প্রসন্ন, এবং সেই ঘরে কিন্তু ঘরটা সুরক্ষিত, সেই ঘরে দৈবিক কৃপা দৃষ্টি থাকে যে ঘরে বেলগাছ থাকে। তাই আমি প্রত্যেককেই বলবো, গৃহে বেলগাছ থাকা ভালো। বেলগাছের মধ্যে মহাদেব রয়েছেন, আর আমাদের প্রত্যেকের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, তো সেই ক্ষেত্রে ওই বেল্লপত্র বেলগাছটি যথাযথভাবে আপনারা পরিষ্কার রাখবেন। বেল্লপত্র যখন তুলবেন, ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মনে মনে স্মরণ করবেন, তারপর বিল্লপত্র তুলবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে কি, বিল্লপত্রতে জল নিবেদন করবেন প্রত্যেক দিন।
দেখবেন এতে গ্রহ শান্তি হয়। যারা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন না, তারা যদি শুধু বিল্লপত্রতে এবং অশ্বত্থ গাছের গোড়াতে জল প্রদান করেন, তাদের কিন্তু 9টা গ্রহে মোটামুটি স্ট্যাবিলিটি থাকে। তার সব থেকে বড় বিষয় হচ্ছে রাহু, কেতু, শনি এবং মঙ্গল, এই যে 4টে গ্রহ বললাম, এদের একটা পজিটিভ পাওয়ার পাওয়া যায় যারা নিত্যদিন বেলগাছের সেবা করেন, যারা নিত্যদিন অশ্বত্থ গাছের জল নিবেদন করেন, তারা কিন্তু এই বেনিফিটগুলো তারা কিন্তু জীবনে পেয়ে থাকেন। তাহলে বুঝতে পেরেছেন, কনসেপ্টটা ক্লিয়ার যে ঘরে বেলগাছ থাকা কেন অশুভ, বা ঘরে বেলগাছ থাকলে কি হয়, আদৌ বেলগাছ লাগানো ঘরে উচিত কি অনুচিত, কোন দিকে বেলগাছ লাগাবেন, কোন দিকে লাগাবেন না, বেলগাছ থাকলে কি কি উপকার পাবেন, সবকিছু আশা করছি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো যাই হোক, যদি এই বিষয়ে কারোর কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর ভিডিওর দ্বিতীয় অংশে আলোচনা করব গৃহে রাম তুলসী বা কৃষ্ণ তুলসী কোনটি রাখবেন। এই বিষয়ে অনেকের মনে ডাউট রয়েছে, মনে প্রশ্ন রয়েছে, সেই বিষয়টা নিয়ে এরপর আমি আলোচনা করছি। দেখুন, আমাদের হিন্দু গৃহস্থে প্রায় প্রত্যেকটি পরিবারে একটি কমন গাছ পেয়ে যাবেন, এবং সেই গাছটি কি? তুলসী প্ল্যান্ট, বেসিল প্ল্যান্ট কিন্তু পাবেন। কারণ তুলসী গাছকে আমরা শুধু গাছ বলে মনে করি না, তুলসী গাছের নিত্য সেবা করি, তুলসী মায়ের পূজা আরাধনা করি। তাই গাছটি কিন্তু কমন গাছ, প্রত্যেকটা পরিবারে আপনারা দেখবেন, বাঙালি হোক বা হিন্দু পরিবারে তুলসী গাছ কিন্তু অবশ্যই কমন ভাবে পেয়ে যাবেন। আমাদের শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই তুলসী গাছ বাড়িতে থাকলে কি হয়? মৃত্যুর দেবতা যিনি অর্থাৎ যমরাজজি, সেই গৃহে কিন্তু দৃষ্টিপাত করে না, সেই গৃহে চট করে প্রবেশ করতে পারে না, এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসাবে পুজো করা হয়, তথা প্রায় প্রতিটি পুজোর ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন, গৃহে রাম তুলসী না কৃষ্ণ তুলসী গাছ লাগানো উচিত, তথা রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী গাছের কিছু উপকারিতা, কিছু ডিফারেন্স সম্পর্কে এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে কোনো তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ, প্রথমে জেনে রাখুন। এবং গৃহে রাম তুলসী লাগানো উচিত না, কৃষ্ণ তুলসী লাগানো উচিত। আচ্ছা, ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদেরকে করব, যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে সময়টা দিয়েছেন। আপনাদের যদি এই প্রসঙ্গগুলো নিয়ে কোনো প্রশ্ন মতামত থাকে, কমেন্ট কিন্তু পুনরায় বলছি অবশ্যই করবেন, একটা লাইক করে দিবেন, আর আপনাদের ইষ্ট দেবতার নামটি পারলে কমেন্ট করবেন, অথবা রাধে রাধে লিখে জানাবেন। যাই হোক, শাস্ত্র মতে তুলসী গাছ বাড়িতে রাখার কিছু নিয়ম রয়েছে, কিছু নিয়ম মানতে হয়, এবং এই তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহে বাস্তু সমস্যা কিন্তু থাকে না, সেই গৃহের বাস্তুটা বা সেই গৃহের মাটিটা অতি পবিত্র হয়ে যায়। শাস্ত্র মতে বলা হয়েছে, যে গৃহে তুলসীর বন্দনা হয়, তুলসীর সেবা হয়, যে গৃহে অনেকগুলো তুলসী গাছ রয়েছে, সেই গৃহে কিন্তু বাস্তু খুব ভালো থাকে এবং কি মাটি পরিশুদ্ধ থাকে। দেখুন, আয়ুর্বেদিক শাস্ত্রে এবং তুলসী গাছের গুণাগুণ কিন্তু অপরিসীম। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, তুলসী গাছ কোথায় রাখবো? বাড়ির বেলকনিতে, বাড়ির ছাদে, উঠোন চত্বরে, কোথায় রাখবো এই গাছটি? আমরা তো ফ্ল্যাট বাড়িতে রয়েছি, রাখবো কোথায়? এরকম প্রচুর প্রশ্ন আসে। তো এখানে বলবো, একটাই কথা বলবো, আপনাদের গৃহে তুলসী গাছ সর্বদাই আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করার চেষ্টা করবেন, তবেই কিন্তু তুলসী গাছের যে শুভ প্রভাব তা আপনার গৃহে এবং বাস্তুতে পরিলক্ষিত হবে। কিন্তু যদি একান্তই কোনো কারণে সমস্যা আসে উত্তর পূর্ব কোণে এই গাছটিকে রাখতে, তো সেক্ষেত্রে বলবো আপনারা চোখ বন্ধ করে বাড়ির উত্তরে এবং পূর্ব দিকেও এই তুলসী প্লান্ট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আরো একটি কথা বলবো, অনেকে জিজ্ঞাসা করেন যে তুলসী পাতা কখন ছেঁড়া উচিত নয়। সেক্ষেত্রে একাদশী,
পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছকে স্পর্শ করা, তুলসী পত্র ছেঁড়া, তুলসী গাছে জল দেয়া এগুলো কিন্তু যায় না। এছাড়াও বাড়িতে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেই গাছ গৃহে কিন্তু রাখবেন না। তৎক্ষণাৎ কোনো প্রবাহিত জলে আপনারা শুকিয়ে যাওয়া তুলসী গাছটি ভাসিয়ে দিবেন। আপনার পরিবারের এতে মঙ্গল হবে। এরই পাশাপাশি তুলসী গাছকে আমরা স্ত্রী বা মা হিসাবে মেনে থাকি, সেহেতু তুলসী গাছের পাশে কোনো রকম নোংরা আবর্জনা ফেলবেন না, জুতো চপ্পল রাখবেন না, ক্যাকটাস জাতীয় কোনো গাছ তুলসী বৃক্ষের পাশে রাখবেন না, তুলসী গাছের তলার কাছাকাছি কোনো নর্দমা, ড্রেন, অপরিষ্কার জল রাখবেন না, তুলসী পাতার উপর যেন কোনো চুল না লেগে থাকে, কোনো নোংরা আবর্জনা না লেগে থাকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। যদি না রাখেন নানান দিক থেকে সমস্যা, বিপত্তি, অশান্তি, আর্থিক সংকট, নেগেটিভিটি আপনার পরিবারে কিন্তু লেগে থাকবে এবং মিস হ্যাপেনিং, দুর্ঘটনা, আপদ বিপদ আপনার পিছু ছাড়বে না যদি তুলসী গাছের এই নিয়মগুলো একটু না মেনে রেখেছেন। আপনি তুলসী গাছ রেখেছেন, আপনি কোনো সেবা করছেন না, সন্ধ্যারতি প্রদান করছেন না, তুলসী গাছে জল দিচ্ছেন না, আপনার সংসারে ভালো হয় ভাবছেন? হবে না, কখনোই সেটা হবে না। তুলসী গাছ গৃহে রাখবেন, প্রপার যত্ন নেবেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু এর রেজাল্ট আপনার অনুকূলে থাকবে। যাই হোক, এরপর আমরা জানার চেষ্টা করব কৃষ্ণ তুলসী না রাম তুলসীর চারা গৃহে লাগানো শুভ, এবং এই দুটি গাছের মধ্যে পার্থক্যই বা কি রয়েছে এটি জানা আপনাদের জন্য প্রয়োজন। দেখুন, আপনারা যে তুলসী গাছটি এখন দেখছেন, আমি স্ক্রিনে দিয়ে চেষ্টা করছি, দিতে না পারি গুগল করে দেখে নেবেন, সেটি হচ্ছে রাম তুলসী গাছ। এই তুলসী গাছের পাতা একটু দেখবেন সবুজ সাদা হবে এবং কাণ্ডটা হালকা সবুজ হবে। এভাবে আপনারা রাম তুলসী এবং কৃষ্ণ তুলসীর মধ্যে ডিফারেন্সটা খুঁজে পাবেন। এরপর আপনারা যে তুলসী গাছটি দেখছেন সেটি হচ্ছে কৃষ্ণ তুলসী। বিশেষত কৃষ্ণ তুলসী পাতা যে রংটা সেটা কিন্তু হালকা সবুজ হয় এবং কাণ্ডটি হয় কালচে লাল। এই কৃষ্ণ তুলসী যখন একেবারে ছোট থাকে চারা অবস্থায়, তখন কিন্তু এর পাতার কালারটা দেখবেন মোটামুটি সবুজ থাকে, কিন্তু এই গাছটি দিন দিন যত বড় হয় ততই দেখবেন পাতার কালারটা আস্তে আস্তে কালচে কালারের হয়ে যায়। দেখুন, আপনারা যখন গৃহে তুলসীর চারা গাছ লাগাবেন তখন কিন্তু আপনাদেরকে এই গাছের কাণ্ড দেখে চিনতে হবে যে কোনটি রাম তুলসী এবং কোনটি কৃষ্ণ তুলসী। পরিষ্কার ভাষায় বললে, যে তুলসী পাতার রং হালকা লালচে হবে এবং কাণ্ডটি কালো হবে সেটি হচ্ছে কৃষ্ণ তুলসী, এবং যে তুলসী গাছের পাতা একেবারেই সবুজ হবে, কাণ্ডটি হালকা সাদা সবুজ থাকবে, সেটি হবে কি রাম তুলসী। এরপর জেনে নিব এই দুটি তুলসী গাছের বিশেষ কয়েকটি গুণ সম্পর্কে। দেখুন, এই দুটি গাছের উপকারিতা কিন্তু রয়েছে। দেখুন, রাম তুলসী হলো একটু ঠান্ডা প্রকৃতির এবং কৃষ্ণ তুলসী হলো একটু গরম প্রকৃতির। অর্থাৎ শীতকালে আপনারা কৃষ্ণ তুলসীর ব্যবহার করবেন সর্দি, কাশি, ঠান্ডা ইত্যাদি এই রোগের হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য, এবং গ্রীষ্মকালে আপনারা রাম তুলসীর ব্যবহার করবেন শরীরকে ঠান্ডা রাখার জন্য। দেখুন, আপনারা এই রাম তুলসীর 3-4টে পাতা যদি গিলে খেতে পারেন, এর মধ্যে আপনাদের দেখবেন শরীর এবং মাথা অত্যন্ত ঠান্ডা থাকবে। প্রত্যেক দিন বাসি পেটে 3-4টে পাতা নেবেন, 5টা পাতা নিয়ে নেবেন, সেটি আপনারা নিজেরা কিন্তু জল দিয়ে গিলে খেয়ে নেবেন, ঠিক আছে? বা শরবত করেও খেতে পারেন, অসুবিধা নেই। পেট ঠান্ডা থাকে, শরীরে ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরটা মানসিকতাতে যে অনেক সময় হয় না যে একটুতে রেগে যাওয়া, নিজের মধ্যে কন্ট্রোলটা হারিয়ে ফেলা, এগুলো কিন্তু হয় না। তাই এটি কিন্তু গ্রহণ করতে পারেন, এবং পেট গরম, অন্যান্য পেটের সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে সেখান থেকে কিন্তু রক্ষা পাবেন। দেখুন, যদি আপনাদের গৃহে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে তাহলে
দুটো গাছই কিন্তু ঘরে লাগাবেন, কোনো গাছটি অশুভ নয়। কৃষ্ণ তুলসীও লাগাবেন, রাম তুলসীও লাগাবেন। কিন্তু যদি একান্তই আপনার বাড়িতে জায়গা না থাকে, তাহলে কৃষ্ণ তুলসী গাছের চারা বাড়িতে অবশ্যই লাগানো শুভ বা উচিত। আয়ুর্বেদিক শাস্ত্রে কি বলছে? তুলসী পাতা প্রতিদিন 4-5টি করে খেলে দেহে ইমিউন ক্ষমতা বৃদ্ধি পায়। সর্দি কাশি, ঠান্ডা লাগা, শরীর গরম হয়ে যাওয়া, পেট সংক্রান্ত সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং আমি তো আপনাদেরকে বললামই, 3-4টে তুলসী পত্র নিবেন, সেগুলি কিন্তু গিলে খাবেন। অনেকেই চিবিয়ে খেতে যায়, এটা কিন্তু ভুল। যারা প্রত্যেক দিন তুলসী সেবন করেন তাদের জন্য বলবো, তুলসী পাতাতে মার্কারি থাকে, একটি উপাদান থাকে যা আমাদের দাঁতের জন্য খুব একটা ভালো নয়, ক্ষতিকারক। তাই তুলসী পাতা সবসময় গিলে খাওয়ার চেষ্টা করবেন। শাস্ত্র মতেও বলা হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, তুলসী পত্র কখনো চিবিয়ে খেতে নেই, তুলসী পত্র কখনো বেটেও খেতে নেই, তুলসী পত্র অলওয়েজ গিলে খেতে হয়। যারা চিবিয়ে খায় তাদের কিন্তু শাস্ত্রভিত্তিক কথা বললে তাদের জীবনে কিন্তু পাপ লাগে। এতে এতে তুলসীর অপমানিত হয়। আর এবং কি, ওই যে তুলসী পাতার মধ্যে যে উপাদানটি রয়েছে মার্কারি, এটা দাঁতের জন্য খুব একটা শুভ নয়। তাই কিন্তু তুলসী পত্র অলওয়েজ গিলে খাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর ভিডিওর তৃতীয় অংশে আলোচনা করব কারি পাতার গাছ বাড়িতে রাখলে কি হয়। এই গাছটি আদৌ কি বাড়িতে রাখা উচিত না অনুচিত, সেই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা অনেকেই জানতে চান, অনেকের মধ্যে কনফিউজ রয়েছে, ডাউট রয়েছে। সেই বিষয়টা নিয়ে এরপর আমি আলোচনা করছি। এই গাছের, কারিপাতা গাছের কিছু উপকারিতা, কিছু অলৌকিক গুণ সম্পর্কে বলবো। শুধু তাই নয়, কোন গাছগুলো বাড়ির বাস্তুর মধ্যে রাখা উচিত নয় সেটিও জানিয়ে দেব, এবং কোন গাছগুলো বাস্তুর জন্য খুবই শুভ সেটাও কিন্তু এরপর আপনাদেরকে জানাচ্ছি। এছাড়াও আমাদের বাঙালিদের প্রত্যেকের পরিবারে তুলসী গাছ থাকে, কিন্তু এমন 3 প্রকার তুলসী গাছ রয়েছে যে গাছগুলো কিন্তু বাড়ির বাস্তুর মধ্যে রাখা উচিত নয়। কি হয়? সেখানে অলক্ষ্মী বিরাজ করে, সেখানে দরিদ্রতা বিরাজ করে, তথা প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ সৃষ্টি হয়। তথা কোন গাছগুলো একটি গৃহস্থের জন্য খুবই শুভ এবং মঙ্গল, সে সম্পর্কেও কিন্তু ডিটেলসে আমি এরপর আলোচনা করছি। প্রথমত দেখুন, বৃক্ষ বা উদ্ভিদ, এটি হচ্ছে প্রকৃতির দান, এবং প্রত্যেকটি গাছের মধ্যেই কোনো না কোনো ইতিবাচক শক্তি কিন্তু রয়েছে। ঠিক আছে? তো অনেকেই ভাবেন কারি পাতার গাছ বাড়িতে রাখা খুব একটা উচিত নয়, এর ফলে পরিবারের সদস্যদের আয় উন্নতি কমে যায়। ইউটিউবে এরকম প্রচুর মিসলিডিং ভিডিও রয়েছে, বিপদ আপদের ঝুঁকিটা বেড়ে যায়, বা সন্তান সন্ততির পড়াশোনায় একটা বাজে এফেক্ট পড়ে। এই বিষয়ে কিন্তু একাধিক ভিডিও আপনারা পেয়ে যাবেন কারি পাতা সম্পর্কিত। যাই হোক, এই যে একটা মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে, একটা ভ্রম রয়েছে, এইখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কারণ কারি পাতার গাছ বাড়িতে থাকলে এর ফলে নেগেটিভ প্রভাব পড়া, নেতিবাচক কোনো প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে না, 100% পড়ে না। মাথায় ঢুকিয়ে রাখুন। কোনো প্রকার ক্ষয়ক্ষতি, আয় উন্নতিতে সমস্যা পরিলক্ষিত হয় না কারি পাতা গাছের কারণে। সুতরাং এই গাছটি আপনারা কিন্তু গৃহের মধ্যে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিশেষ 6 রকমের গাছ আছে, সেগুলো কিন্তু ঘরের বাস্তুর মধ্যে লাগাতে নেই, বাস্তুশাস্ত্র মতে নিষেধ করেছে। গাছগুলোর নাম বলছি, আপনারা লিখেও রাখতে পারেন। নাম্বার 1, শিমুল গাছ গৃহে লাগাতে নেই। ডুমুর গাছ, তাল গাছ, তেঁতুল গাছ, বাঁশ গাছ, ক্যাকটাস জাতীয় গাছ, মেহেন্দি গাছ, এগুলো বাস্তুর জন্য খুব একটা শুভ গাছ নয়, নেগেটিভিটি ঘরে তৈরি হয়। দেখুন, যে গাছগুলো আপনাদেরকে আমি নিষেধ করলাম বাড়িতে লাগানোর জন্য, কেন লাগাতে নেই, এই বিষয়ে বাস্তুশাস্ত্র কি বলছে এই সংক্রান্ত ভিডিও আছে, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। ভিডিওর টাইটেলটা আমি বলে দিচ্ছি, এই টাইটেলটা সার্চ করলেই এই গাছগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কি সার্চ করবেন ইউটিউবে? এই 7টি গাছ গৃহে রাখলে বাস্তু দোষ সৃষ্টি হবে, অর্থ কষ্ট নেমে আসবে, পরিবারে অশান্তি দেখা দেবে। শুধু এতটুকু আপনারা সার্চ করবেন, দেখবেন এই ভিডিওটা পেয়ে যাবেন আমার। এবং 5-6টা যে গাছ কথা বললাম, ডুমুর, শিমুল, ঠিক আছে, এই তেঁতুল গাছ, এইগুলো কেন রাখতে নেই
সে সম্পর্কে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। পারলে ভিডিওটা দেখবেন, খুব কাজে লাগবে। যাই হোক, মেন টপিকে চলে আসছি। দেখুন, কারি পাতার মধ্যে, এই যে কারি পাতার গাছের কথা বলছি, ঘরে রাখলে কোনো সমস্যা নেই, উত্তর দিকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই গাছটিকে। এই কারি পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, এলিমেন্ট অত্যাধিক পরিমাণে রয়েছে। যদি শরীরের কারো ক্ষত হয়ে যায়, কোনোভাবে কারো শরীরটা কেটে যায় কোনো কারণে, তো এই কাটা স্থানে কারি পাতার রস ওষুধ হিসাবে কাজ করে। খুব তাড়াতাড়ি ওই সেই ক্ষতকে সারিয়ে তুলতে কারি পাতা বেশ গুরুত্বপূর্ণ একটা কিন্তু হিলিং প্রসেসে ভালো ভূমিকা পালন করে। দেখুন, আজকের দিনে 70% মানুষ হেয়ার ফলিং এ ভুগছেন, চুল তাদের অকালেই চুল পড়ে যাচ্ছে। 26, 27, 20, 22 বছরে, কারো 30, 35-এর মধ্যেই চুল পড়ে যাচ্ছে। তাহলে এই অকালে চুল পড়ে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে এই একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে। তো এটার কিন্তু একটা কারণ এখনকার এনভায়রনমেন্ট, এবং লিভার সংক্রান্ত সমস্যা থাকলে চুল কিন্তু উঠে যায়। তো সেক্ষেত্রে কারি পাতা যেটা হয়, ওটা আপনারা ভালো করে বেটে শুকনো করে নিহার বা নারকেল তেলের সাথে কারি পাতার রসটাকে মিশিয়ে বা চূর্ণটাকে মিশিয়ে সেটা যদি নিয়মিত চুলে লাগান, তাহলে কিন্তু হেয়ার ফলটা অনেকটা কমে যায়। তবে এই কার্যটি সপ্তাহে 2 দিন বা 3 দিন করতে পারেন, প্রত্যেক দিন করার প্রয়োজন নেই, সপ্তাহে 1 বা 2 দিন। এর ফলে দেখবেন চুলের ভলিউমটা বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, এটা ভাববেন না যে এই উপায়টি করলে নতুন করে চুল উৎপন্ন হবে। যাদের ধরুন টাক পড়ে গেছে, চুল আর নেই, তারা এই উপায়টি করতে যাবেন না, কোনো বেনিফিট পাবেন না, নতুন করে চুল কিন্তু হবে না। যাদের হয়তো হেয়ার ফল হচ্ছে, চুল বেরাচ্ছে কিন্তু হেয়ার ফল হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, চুলের স্ট্যামিনাটা কমে গেছে, তারা কিন্তু বা চুলের হয়তো ভলিউমটা বাড়াতে চান, ডেপনেস বাড়াতে চান চুলের, এই উপায়টি করতে পারেন। তবে যাদের টাক হয়ে গেছে বললাম, তারা কিন্তু উপায়টি করবেন না। নতুন করে চুল তৈরি করতে এই উপায়টা কার্যকরী নয়। ঠিক আছে, বুঝতে পারলেন কি বললাম? আচ্ছা, যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তারা যদি রান্নাতে কারি পাতার প্রয়োগ করে বেশি পরিমাণে, তাহলে কিন্তু যেটা খারাপ কোলেস্টেরল রয়েছে, যেমন এলজিএলটা, সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় বা কমে যায়। এবং যেটা ভালো গুড কোলেস্টেরল রয়েছে, যেটাকে বলা হয় এইচডিএল, সেটা কিন্তু বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে এই কারি পাতা। দেখুন, আপনারা অবাক হবেন এই বিষয়টি জেনে, যাদের দৈহিক ওজন অত্যন্ত বেশি, তারা যদি প্রত্যেক দিন রান্নার সাথে কারি পাতা গ্রহণ করেন, সেক্ষেত্রে এই কারি পাতা কিন্তু কি করে, মানুষের ওজন কমাতেও বিশেষভাবে সহায়ক হয়। মানুষের ওজনটাকে হ্রাস করে, কমিয়ে দেয় কারি পাতার সেবনে। দেখুন, আমাদের শরীরে অতিরিক্ত যে কার্বোহাইড্রেট ফ্যাট থাকে, সেই কার্বোহাইড্রেট ফ্যাটটাকে ভেঙে দিতে সাহায্য করে কারি পাতা। তাই কারি পাতা সেবন করা শরীরের জন্য অত্যাধিক ভালো। যাই হোক, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই কারি পাতার মধ্যে রয়েছে কিছু অলৌকিক গুণ, সেগুলো কিন্তু প্রত্যেকেই জেনে রাখা উচিত, আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। দেখুন, আজকের দিনে প্রায় বলতে পারি কম বেশি প্রত্যেকের ঘরে ঘরে একটা করে ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট কিন্তু রয়েছেন। তো সেক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে, কারি পাতা যদি রান্নার সঙ্গে প্রত্যেক দিন ডায়াবেটিস পেশেন্টকে খাওয়ানো যায়, তাহলে সুগারের যে লেভেলটা, সেটা কিন্তু বৃদ্ধি পায় না, কমে যায়, ডিক্রিজ হয়। শুধু তাই নয়, যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু এই কারি পাতার প্রয়োগ করা হয়। অর্থাৎ লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীকরণে কারি পাতা কিন্তু খুব সুন্দর কাজে লাগে, লিভারকে সুরক্ষিত রাখে। যাই হোক, এতগুলো কারি পাতার উপকারিতা রয়েছে, অলৌকিক গুণাগুণ রয়েছে, আরও রয়েছে, সবগুলো আলোচনা করলে ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা বিরক্ত হবেন। তাই এই কয়েকটা যেগুলো মেন বিষয়, সেগুলো আপনাদেরকে আমি গুণাগুণগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই অথেন্টিকেট আপনাদেরকে আমি জানালাম। এবং কি আপনারা দেখবেন বিভিন্ন হার্বাল প্রোডাক্ট যেগুলো রয়েছে, আয়ুর্বেদিক যে প্রোডাক্টগুলো রয়েছে, এখানে দেখবেন কারি পাতার সিম্বল দেওয়া থাকে, ছবিটা দেওয়া থাকে।
এগুলো কিন্তু এই কারি পাতা বিশেষভাবে আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু মানে একটা বরদান, খুব ভালো কাজ করে এবং এগুলো আয়ুর্বেদ শাস্ত্রে ওষুধ তৈরির ক্ষেত্রে এর কিন্তু ভূমিকা রয়েছে। ঠিক আছে, এটা আপনারা কারি পাতা ঘরে গাছ লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ইউটিউবে বলেন কারি পাতা ঘরে লাগালে আর্থিক সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে যায়, বিপদ আপদ চলে আসে, সেগুলো কানে দিবেন না, এগুলো গুজব এক প্রকার। ঠিক আছে, বাস্তুশাস্ত্র মতে কখনোই কারি পাতাকে খারাপ গাছ বলা হয়নি। অবশ্যই গাছটি ঘরে লাগাতে পারেন, উত্তর দিকে লাগাতে পারেন, পূর্ব দিকে লাগাতে পারেন, তবে গাছের যত্ন নেবেন। যে গাছটাই থাকুক গাছের যত্ন নিতে হবে এবং কারি পাতা প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। তাহলে বুঝতে পারছেন যে কারি পাতার কতগুলো গুণ রয়েছে, কি রয়েছে, সবকিছুই বললাম। তবুও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। যাই হোক, এরপর ভিডিওর চতুর্থ অংশে আলোচনা করব যে 3 প্রকার তুলসী গাছ ঘরের বাস্তুতে রাখতে নেই বা এই তুলসী গাছের মানে কখনোই মানে পুজো করতে নেই। প্রদীপ দেখানো বলুন, জল নিবেদন করা বলুন, এইগুলো কিন্তু এই তুলসী গাছগুলোকে করতে নেই। এতে কি হয়, বাড়ির বাস্তুটা নষ্ট হয়ে যায়, পরিবার লক্ষ্মীহীন হয়ে পড়ে। এর উল্লেখ কিন্তু বিষ্ণু পুরাণে রয়েছে। বিষ্ণু পুরাণটা পড়বেন, বুঝতে পারবেন। 3 প্রকার তুলসী গাছ ঘরের মধ্যে কখনোই রাখতে নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মন দিয়ে শুনুন। দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শুরু করে পদ্মপুরাণ, বিশেষ করে বিষ্ণু পুরাণে তুলসী গাছকে অতি পবিত্র এবং শুদ্ধ গাছ বলে চিহ্নিত করা হয়। দেখুন, এই তুলসী গাছ সম্পর্কিত বহু প্রশ্ন আমার কাছে কিন্তু আসে, অনেকেই কমেন্টে বিভিন্ন রকম প্রশ্নগুলো জানতে চাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমি শাস্ত্রমতে এমনটা মনে করা হয়, প্রত্যেক দিন তুলসী মায়ের পুজো অর্চনা করলে, জলার্পণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। শুধু তাই নয়, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে তুলসী গাছের পাতা যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন খালি পেটে জল দিয়ে গিলে খেতে পারে, সেই ব্যক্তির শরীরে 70% রোগ থেকে সেই ব্যক্তি মুক্তি পায়, 70% রোগ থেকে মুক্তি পায় সে ব্যক্তি, এবং শরীরে ইমিউনিটি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়াও বিবাহিত স্ত্রীরা তুলসী গাছে নিত্য জলদান করেন, তাদের শাঁখা সিঁদুর কিন্তু অমর হয়ে থাকে। সেই সব মহিলাদের স্বামীর আয়ু উন্নতি বাড়ে, সেই সব মহিলাদের স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি আকস্মিক বিপদ আপদ দুর্ঘটনা বা পরিবার থেকে দুশ্চিন্তা দূরীকরণ হয়। বিশেষ করে তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহে অনেকাংশেই বাস্তু দোষ দূর হয়। এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকেই জানি শ্রী শ্রী পরমেশ্বর প্রেমময় ভগবান প্রভু বিষ্ণুর তুলসী পত্র অতি প্রিয়। যে পরিবারে তুলসী মায়ের সেবা হয় সেই পরিবারে সর্বদা প্রভু নারায়ণ, মা লক্ষ্মী আশীর্বাদ বিদ্যমান থাকে। যাই হোক, তুলসী গাছ গৃহের কোন দিকে রাখা উচিত, তুলসী পত্র তোলার কি নিয়ম, কোন তুলসী গাছ গৃহে রাখতে নেই, কোন তুলসী পত্র ভগবানের পুজোয় ব্যবহার মানে হয় না, নিষিদ্ধ, এছাড়া তুলসী গাছে কিভাবে জলদান করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে এরপর আমি জানাচ্ছি, মন দিয়ে দেখুন। প্রথমত, তুলসী গাছ বাড়ির ছাদে রাখা উচিত নয়। দ্বিতীয়ত, তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে মঞ্চ করে মাটি থেকে 1-1.5 ফুট উঁচুতে তুলসী গাছ রাখা উচিত। তৃতীয়ত, তুলসী গাছ অন্ধকারে রাখতে নেই। অন্ধকার সর্বদা অশুভ শক্তিকে রিপ্রেজেন্ট করে, তাই তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেখানে রাত্রি বেলাতেও আপনার বাড়ির লাইটের রিফ্লেকশনটা যেন তুলসী গাছের উপর পড়ে, এরকম ভাবে উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখতে হয়। এছাড়াও সকালে সূর্যের প্রথম আলোটাও যেন তুলসীর উপর পড়ে, সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। উত্তর পূর্ব কোণে জায়গা নেই, অসুবিধা নেই, বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকেও শুধু এই তুলসী গাছ রাখতে পারেন। যাই হোক, অনেকেই তুলসী মঞ্চ স্থাপন করেন ঠিকই, কিন্তু তাতে শ্রী গণেশের ফটো, মহাদেবের ছবি রেখে দেন। অনেকেই তুলসী গাছের পাশেই শিবলিঙ্গ স্থাপন করেন, এমনটা কিন্তু শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। আপনারা যদি কোনো ফটো বা মূর্তি তুলসী মঞ্চে রাখতে চান তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের রাখতে পারেন, প্রভু নারায়ণের রাখতে পারেন, কিন্তু অন্য দেবদেবীদের ছবি বা ফটো তুলসী মঞ্চে রাখবেন না। এছাড়াও তুলসী গাছের চারপাশে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। তুলসী গাছের পাশে ভিজে জামা কাপড় মেলে রাখছেন তারের মধ্যে, এমনটা কিন্তু করবেন না।
আসুন এরপর জেনে নেব গৃহে কোন প্রকারের তুলসী গাছ লাগালে সর্বশ্রেষ্ঠ ফল পাওয়া যায়। শাস্ত্র মতে তুলসী গাছ 5 প্রকারের হয়। রাম তুলসী, শ্যামা তুলসী যেটাকে বলা হয় কৃষ্ণ তুলসী, বন তুলসী, বিষ্ণু তুলসী, শ্বেত তুলসী অথবা লেবু তুলসী। কিন্তু আমাদের প্রত্যেকটি হিন্দু পরিবারে সাধারণত রাম তুলসী বা কৃষ্ণ তুলসী বা যেটিকে বলা হয় শ্যামা তুলসী সেটি কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু শাস্ত্র মতে রাম তুলসী বা শ্যামা তুলসী গাছ গৃহে লাগানো ছাড়া অন্য কোনো তুলসী গাছ লাগানো মোটেও উচিত নয়। অর্থাৎ এই যে বললাম বিষ্ণু তুলসী, শ্বেত তুলসী অথবা লেবু তুলসী, ঠিক আছে, বা বন তুলসী যেটা হয়, এইগুলো কিন্তু ঘরের মধ্যে লাগানো উপযুক্ত নয়, বাস্তুতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, এছাড়াও তুলসী গাছের পাতা, ঠিক আছে, যে মঞ্জুরিটা হয়, আপনারা একটা জিনিস তার আগে বলে দিই আপনাদেরকে। দেখুন এই যে তুলসী গাছগুলো আপনাদেরকে বললাম, এগুলোকে আপনারা কিন্তু খুব সহজেই চিনতে পারবেন। কিভাবে চিনবেন? এই তুলসী গাছের পাতা দেখবেন হালকা সবুজ রঙের হয় এবং মঞ্জুরি সবুজ হয় এবং বেগনি রঙের আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই রূপ যে রঙের তুলসী গাছ থাকে সেগুলো কিন্তু গৃহের মধ্যে লাগাবেন না। আচ্ছা, রাম তুলসীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ দেওয়া হয়। আর এই তুলসীকে তুলসী গাছকে সমস্ত প্রকার তুলসী গাছের থেকে সর্বশ্রেষ্ঠ তুলসী গাছ বলে শাস্ত্র মতে প্রমাণিত করা হয়েছে। তাকে করা হয়েছে রাম তুলসীকে। তো রাম তুলসী গাছ গৃহের উত্তর পূর্ব কোণেই লাগানো উচিত। রাম তুলসী দেখতে কেমন হয়? দেখবেন কাণ্ডটা সাদা রঙের হয়, মঞ্জুরি হালকা বেগুনি রঙের হয়। তো শ্যামা তুলসী কেমন হয়? এই তুলসী গাছের পাতা দেখতে হালকা বেগুনি হয়। কৃষ্ণ তুলসীর প্রয়োগ বিভিন্ন রকমের সর্দি কাশিতে ব্যবহার করা হয় এবং কৃষ্ণ তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণুর তুলনা করা হয়। এই গাছের শ্যাম বর্ণ ভগবান বিষ্ণুর সঙ্গে মিলে যায়, তাই এটিকে বলা হয় শ্যাম তুলসী। তাই আপনারা গৃহে শ্যামা তুলসী গাছও লাগাতে পারেন। কিন্তু এই তুলসী গাছ বিশেষ করে ঔষধীয় কাজে লাগে। আরও একটি বিষয়, যেসব গৃহে তুলসী গাছের পাতা একটুতেই শুকিয়ে পড়ে বা ঝরে যায় সেই গৃহ কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন না। এছাড়াও তুলসী গাছে বেশি মঞ্জুরি হয়ে গেলে তুলসী গাছের কষ্ট হয়, তাই বেশি মঞ্জুরি হয়ে গেলে আপনারা মঞ্জুরি কেটে ফেলে সেই মঞ্জুরি এক হয় নারায়ণের চরণে অথবা জলে ভাসিয়ে দিতে পারেন। তুলসী গাছে বেশি মঞ্জুরি হলে আপনাদেরকে আগেই বললাম রাখতে নেই, ঠিক আছে। এটাকে তুলসীর মঞ্জুরির ভারে তুলসী গাছটা দেখবেন নিচ দিকে নেমে যায়, তুলসী মায়ের কষ্ট হয়, তাই বলবো ওটাকে এক হয় কেটে নারায়ণের চরণে দিয়ে দিবেন, কৃষ্ণের চরণে, গোপালের চরণে দিবেন নবীন তুলসী মঞ্জুরি, অথবা জলে ভাসিয়ে দিবেন। এছাড়াও যদি কোনো তুলসী গাছ মরে যায় বা শুকিয়ে যায় তৎক্ষণাৎ কিন্তু গৃহ থেকে ওটিকে কোনো প্রবাহ জলে ভাসিয়ে দিবেন। ঘরের মধ্যে শুকিয়ে যাওয়া তুলসী গাছ বা তুলসী মাটি গৃহের মধ্যে রাখা কিন্তু উচিত নয়, নেগেটিভিটি এর মধ্যেও কিন্তু সৃষ্টি হয়। যাই হোক, এরপর জানিয়ে দিচ্ছি যে কোন গাছগুলো ঘরের মধ্যে অত্যন্ত ইতিবাচক শক্তি বহন করে নিয়ে আসে, এগুলি খুব উপকারী গাছ, এবং কোন গাছগুলো ঘরের মধ্যে অবশ্যই থাকা উচিত সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমত তুলসী গাছ, কলা গাছ, শমী বৃক্ষের গাছ, মানি প্ল্যান্ট, নারকেল গাছ, অশোক ফুলের গাছ, এদিকে আপনাদের অপরাজিতা গাছ, বেদানা গাছ, লেবু গাছ, পুদিনা পাতার গাছ, কারি পাতার গাছ, এবং কি যেটা হচ্ছে নয়নতারা গাছ, সদাবাহার যেটা রয়েছে নয়নতারা, সর্বদাই নয়নতারা ফুল পাওয়া যায়, এই গাছগুলো। এছাড়াও বিষ্ণু কমল গাছ, লক্ষ্মী কমল গাছ, স্থলপদ্ম গাছ, এইগুলো কিন্তু ঘরের মধ্যে রাখা বুঝবেন ইতিবাচক শক্তি আপনার গৃহকে প্রোটেক্ট করবে সব দিক থেকে, ঠিক আছে। এগুলো ঘরের মধ্যে রাখা ভালো। পদ্ম ফুলের গাছ, ছোট একটা জলাশয় করে সেখানে আপনি জায়গা থাকলে পদ্ম ফুলের গাছ লাগাতে পারেন। এই গাছগুলো থাকা গৃহের মধ্যে চট করে বাস্তুদোষ হয় না, সেই গৃহে ক্যাশ ফ্লো বজায় থাকে, মানি অর্থাৎ টাকা পয়সা সেই গৃহে কিন্তু বজায় থাকে। তো সুতরাং বুঝতে পারছেন যে কোন গাছগুলো আপনারা রাখবেন ঘরের উপকারের জন্য। আর আমি ভিডিওর মিডিলে আলোচনা করেছিলাম যে কোন গাছগুলো রাখতে নেই। ডুমুর গাছ, শিমুল গাছ, তেঁতুল গাছ, এইগুলো কিন্তু অশ্বত্থ পাতার গাছ,
এইগুলো কিন্তু ঘরের মধ্যে রাখতে নেই। রাখলে কি হয়, দুর্ঘটনা ঘটে, বিপদ আপদ আসে। কিন্তু এই যে গাছগুলো বললাম, মানি প্ল্যান্ট, অশোক গাছ, এগুলো কিন্তু ঘরে রাখতে পারেন। তো সুতরাং ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা আপনাদেরকে করে দিয়েছি। তবু যদি কোথাও বুঝতে না পারেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।